হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাওলাট আইন নিয়ে। ঠিক আছে, তো রাওলাট আইন কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টের অন্যতম প্রধান কারণ ছিল। তো এই রাওলাট আইন নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো প্রথমেই বললাম যে আজকের আলোচনার বিষয় হলো কি রাওলাট আইন নিয়ে। ঠিক আছে, তো এই রাওলাট আইন কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টের জন্য বিশেষভাবে দায়ী ছিল বা অন্যতম একটি প্রধান কারণ ছিল। তো আমরা যখন নন কোঅপারেশন মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব তখন আমরা এই রাওলাট আইন কিন্তু পাবো। ঠিক আছে, তো আজকে আমরা ফার্স্ট ক্লাসে একটি খুব হচ্ছে যে ছোট একটা টপিক বা রাওলাট আইন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষে কর বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি, ঠিক আছে, এবং সীমাহীন বেকারত্ব ইত্যাদির কারণে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দাবিতে ভারতীয়রা হিংসাত্মক আন্দোলনে মেতে ওঠেন। ঠিক আছে, তো ভারত সরাসরি প্রথম বিশ্বযুদ্ধে না জড়ালেও ভারতবর্ষের ওপর কিন্তু তার প্রভাব পড়েছিল। ঠিক আছে, যেমন প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতবর্ষে কর বৃদ্ধি দেখা দেয়, দ্রব্যমূল্য বৃদ্ধি দেখা দেয়, বেকারত্ব দেখা দেয়। ঠিক আছে, তো এই সমস্ত কিছুর জন্য ভারতীয়রা স্বায়ত্ত শাসন, ঠিক আছে, স্বায়ত্ত শাসন হচ্ছে যে প্রতিষ্ঠার জন্য কি করে, আন্দোলন শুরু করে। ঠিক আছে, তো এই মতো অবস্থায় ভারতীয়দের আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বিচারপতি সিডনি রাওলাট এর নেতৃত্বে 5 জন সদস্যদের একটি কমিটি গঠন করেন, যা সিডনি হচ্ছে যে সিডিশন কমিটি বা রাওলাট কমিটি নামে পরিচিত। ঠিক আছে, তো এখানে সিডিশন আছে বা রাওলাট কমিটি নামে পরিচিত। তো এই কমিটির সুপরিবেশের ভিত্তিতে 1919 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার যে দমনমূলক আইন পাশ করেন তা ইতিহাসে রাওলাট আইন নামে পরিচিত। ঠিক আছে, তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যাগুলি থেকে মুক্তি লাভের জন্য কি করে ভারতীয়রা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করে। তো এই বিভিন্ন আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিডনি রাওলাট এর নেতৃত্বে 5 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করে। ঠিক আছে, তো এই কমিটি সিডিশন কমিটি বা হচ্ছে যে রাওলাট কমিটি নামে পরিচিত। ঠিক আছে, তো এই কমিটি পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে কি করে, এক হচ্ছে যে আইন পাশ করে। ঠিক আছে, তো এই আইনে কি নামে পরিচিত, রাওলাট আইন নামে পরিচিত। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব যে এই আইনের ভিত্তিতে কি কি হচ্ছে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, বা কোন কোন আইন জারি করা হয়। যেমন দেখো, প্রথমতম বলা হয় যে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়, অর্থাৎ সংবাদপত্র নিজের ইচ্ছা মতো যা কিছু খবর হচ্ছে যে প্রদান করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ সংবাদপত্রদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয় এই আইনের দ্বারা। তারপরে দ্বিতীয়তম ক্ষেত্রে বলা হয়েছে যে সরকার বিনা প্ররোচনায় গ্রেপ্তার বা তল্লাশি করার অধিকার পায়। ঠিক আছে, বিনা আইনিভাবে সরকার হচ্ছে যে মানে যার ইচ্ছা তারই হচ্ছে যে গ্রেপ্তার বা তল্লাশি করতে পারবে। ঠিক আছে, তারপরে তৃতীয় নম্বরে বলা হয়েছে যে সরকার বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা জরিমানা আদায়ের অধিকার পায়। বিচার ছাড়াই যে কোনো ব্যক্তির কাছ থেকে তারা জরিমানা আদায় করতে পারতো। ঠিক আছে, বা তাদেরকে গ্রেপ্তারও করতে পারতো। ঠিক আছে, কঠোর কঠোর আইন জারি করা হয় একেবারে। তারপরে দেখো, বলা হয়েছে যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয়রা আদালতে আপিল করার অধিকার কেড়ে নেওয়া হয় ভারতীয়দের।
অর্থাৎ সরকার যদি কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে তো তার বিরুদ্ধে ভারতীয় কিন্তু আদালতে কোনো ধরনের আপিল করতে পারতো না। এছাড়া বলা হয়েছে যে উকিলের দ্বারা আবেদন বা বিচারের ব্যবস্থা তুলে নেওয়া হয়। তো রাওলাট আইনের বিরুদ্ধে দেশব্যাপী হচ্ছে যে প্রতিবাদে ঝড় ওঠে। তো বলা যায় যে এই আইনের মাধ্যমে ভারতীয়দের নিয়ন্ত্রণ করার জন্য, ভারতীয়রা যাতে আন্দোলন না করে, এই হচ্ছে যে চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, তো বিভিন্ন হচ্ছে যে নীতি গ্রহণ করা হয়েছিল। তো এই ছিল রাওলাট আইনের একাধিক আইন। তো স্টুডেন্টস, এই ছিল রাওলাট আইন সম্পর্কে আজকের আলোচনা। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।